দেখো, যদি বেসিক সেকশন বলি ইকোনমিক্স, তো বাস্তবে তোমরা এই কথাটা কিন্তু কম ইউজ করো, দ্যাট ইজ ইকোনমিক্স। বাস্তবে তোমরা ইউজ করো কি, জেনারেলি ইকোনমি, এই কথাটা বেশি ইউজ করো। এবার তাহলে আমরা একটা ওয়ার্ড পাচ্ছি, দ্যাট ইজ ইকোনমি। আরেকটা ওয়ার্ড ইউজ হয়, দ্যাট ইজ ইকোনমিক্যাল। ইকোনমিক্স, ইকোনমি, ইকোনমিক্যাল। ইকোনমিক্স বলতে কি বোঝা? দেখো, ইকোনমিক্স বলতে বেসিক্যালি সাবজেক্টটাকে বোঝানো হয়, যে আমরা কোন সাবজেক্ট পড়ছি। তো কী বলবো, ইকোনমি পড়ছি, ইকোনমিক্যাল পড়ছি না ইকোনমিক্স পড়ছি? ইকোনমিক্স, ঠিক আছে। ইকোনমিক্স ইন্ডিভিজুয়াল সাবজেক্টকে রিলেট করে। তাহলে ইকোনমিক্সের ক্ষেত্রে আমরা কি বলবো, ইকোনমি কথাটা কোন ওয়ার্ড থেকে এসছে? ঐকোনোমিয়া থেকে এসছে ইকোনমি কথাটা, ঠিক আছে, ঐকোনোমিয়া থেকে এসছে। এই ঐকোনোমিয়াটা কি ওয়ার্ড? গ্রিক ওয়ার্ড। আগে ভালো করে বুঝে নাও, পরে নোট ডাউন করবে। ঐকোনোমিয়াটা কি ওয়ার্ড? দ্যাট ইজ গ্রিক ওয়ার্ড। এই ঐকোনোমিয়া দুটো ওয়ার্ডের কম্বাইন্ড ফরমেশনে এসছে। দুটো ওয়ার্ডের কম্বাইন্ড ফরমেশন কি? একটা হচ্ছে ঐকোস আর একটা হচ্ছে নোমোস। তাহলে ইকোনমিক্সের অ্যাকচুয়াল অরিজিন কোথা থেকে? গ্রিস দেশ থেকে। এই গ্রিস দেশে যেই ব্যক্তি ইকোনমিক্স নিয়ে বেশি চর্চা করেছে সব থেকে প্রথম, তার নাম কি? অ্যারিস্টটল। তাহলে ফার্স্ট অর্থনীতি নিয়ে চর্চা হয় কোন দেশে? গ্রিসে। কোন ব্যক্তি চর্চা করে? ওখানে কথাটার নাম কি ছিল? ইকোনমিক্স ছিল, ইকোনমি ছিল না ঐকোনোমিয়া ছিল? ঐকোনমি। ঐকোনোমিয়া দুটো ওয়ার্ডের কম্বাইন্ড ফরমেশনে এসছে। একই কি? একটা ঐকোস, একটা নোমোস। এই যে ঐকোসের কথাটা বলছি, ঐকোস কি? ঐকোস কথার অর্থ হচ্ছে হাউস অর হাউস হোল্ড। ঐকোস কথার মিনিং কি? হাউস অর হাউস হোল্ড। আর নোমোস কথার মিনিং কি? রুলস অর রেগুলেশনস। রুলস অর রেগুলেশনস মানে নিয়ম কানুনের মধ্যে পড়ছে, ঠিক আছে। এই রুলস অর রেগুলেশনসকে অনেকে ল বলা হয়। ল মানে আইন নয়, কিন্তু এই ল বলতে কিন্তু বোঝাচ্ছে নিয়ম কানুন। যেমন আমাদের প্রত্যেকের বাড়িতে কিছু নিয়ম কানুন আছে, ওটা কিন্তু আইন নয়, এটা সেই ল। তোমার বাড়িতে বলেছে রাত্রি 10টার মধ্যে তোমাকে মোটামুটি বাড়ি ঢুকতে হবে। এবার বাড়িতে 10টার পর যদি 10:10 টাকা পুলিশে তুলে নিয়ে চলে যাবে, আইন নয় কিন্তু, জাস্ট বেসিক নিয়ম কানুন। ঠিক রুলস ছাড়াও এটাকে আরেকটা ওয়ার্ড বলা হয়, দ্যাট ইজ কাস্টমস। কাস্টমস মানেও নিয়ম নীতির মধ্যে পড়ছে। তাহলে তাহলে একটা পরিবার বা একটা হাউস বা হাউস হোল্ড চালাতে গেলে, হাউস আর হাউস হোল্ডের মধ্যে ডিফারেন্স কি? হাউস বলতে তুমি যেই বাড়িতে আছো সেই বাড়িতে একজন ব্যক্তি হতে পারে, একাধিক ব্যক্তি হতে পারে। বাট আমি যদি ফ্যামিলি বলি, ফ্যামিলি কি একজন ব্যক্তি নিয়ে সম্ভব? হাউসে একজন ব্যক্তি থাকতে পারে, একের বেশিও থাকতে পারে, কিন্তু ফ্যামিলি কখনো একটা ব্যক্তি নিয়ে সম্ভব? সম্ভব নয়। এই হাউস হোল্ড বা হাউস হোল্ড যেটাকে বলছি, এটাকে অনেক সময় ফ্যামিলিও বলা হয়ে থাকে। আর ফ্যামিলি যে রুলস আর রেগুলেশনস দ্বারা গাইড হচ্ছে, ফ্যামিলি যে রুলস আর রেগুলেশনস দ্বারা চলছে, কোনো পরিবার যে নিয়ম নীতির দ্বারা পরিচালিত হচ্ছে, তাকে আমরা ইকোনমিক্স বলি। এবং এই যে নিয়ম নীতি দ্বারা পরিচালিত হচ্ছে, তার সঙ্গে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি টাকা পয়সা যুক্ত থাকলে তবেই সেটা ইকোনমিক্সের আন্ডারে আসবে। বুঝতে পারলাম আমি কী বললাম? আবার বলছি, যে আমরা যে কোনো পরিবার বা হাউস বা হাউস হোল্ড বা ফ্যামিলি চালানোর জন্য কিছু নিয়মকানুন তৈরি করি, যে আমাদের মাসে এই জিনিস কিনতে এত টাকা লাগবে, গাড়ি ভাড়া এত টাকা লাগবে, চাল ডাল এত টাকা, একটা মোটামুটি হিসাবে চলি আমরা। এই যে হিসাবটা চলছি, এটা ফ্যামিলি বা হাউস হোল্ডকে রান করার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস দরকার। এই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো কী রুলস? ইকোনমিক্যাল রুলস। দ্যাট ইজ টাকা পয়সা সংক্রান্ত যে রুলস, সেইগুলোকে বলা হচ্ছে ইকোনমিক্সের আন্ডারে। এবার তুমি বললে আমি বাড়িতে 10 ঘন্টা পড়বো, একটা নিয়ম বানালে এটা কি ইকোনমিক্সের মধ্যে আসবে? আসবে না। কিন্তু 10 ঘন্টা পড়তে গেলে আমার 4টে বই চাই, খাতা চাই, আমি ধরো ল্যাপটপে পড়াশোনা করছি, তার জন্য কি ওই জিনিসগুলো কিনতে কি লাগবে? টাকা পয়সা লাগবে। এটা টাকা পয়সা ডিরেক্টলি ইনভলভ হলো না, ইনডিরেক্টলি লাগছে। আমি যখন বইটা খুলে পড়ছি, বইটা কেনার পিছনে কার ভূমিকা ছিল? টাকা পয়সার ভূমিকা ছিল। টাকা পয়সা ডিরেক্টলি নয়, ইনডিরেক্টলি কাজে লাগছে। ক্লিয়ার প্রত্যেকের? তো এটা হচ্ছে যে কোনো ফ্যামিলি বা হাউস হোল্ড রান করার জন্য যে বেসিক রুলস অ্যান্ড রেগুলেশনস লাগে, তাকে আমরা ইকোনমিক্স বা ইকোনমি পার্টের মধ্যে বলি। ইকোনমিক্স বলতে কি? ইকোনমিক্স কিছুই না, একই জিনিস, এটা হচ্ছে সাবজেক্ট। যে বিষয়ের মধ্যে অর্থনীতি সংক্রান্ত সমস্ত জিনিস এর মধ্যে বলা আছে।
অর্থনীতি সংক্রান্ত সমস্ত জিনিস কার মধ্যে ইনক্লুড করা আছে, এর মধ্যে ইনক্লুড করা আছে, তাহলে এটাকে সাবজেক্ট। তুমি যদি যে কোনো জিনিস পড়তে যাও তাহলে সেখানে তোমাকে কী করতে হয়, দ্যাট ইজ সাবজেক্ট তোমাকে জানতে হয়। যে কোনো জিনিস পড়তে গেলে তোমাকে সাবজেক্টের বিষয়টাকে জানতে হবে। ক্লিয়ার প্রত্যেকের? এইখানে কি বলছে, ইকোনমিক্যাল। আমি যদি এক্ষুনি জিজ্ঞেস করি তোমাকে যে তোমার অর্থনৈতিক পরিস্থিতি কেমন, আমি কি জিজ্ঞেস করব, তোমার ইকোনমি কেমন, ইকোনমিক্স কেমন, না ইকোনমিক্যাল কন্ডিশন কেমন? ইকোনমিক্যাল কন্ডিশন কেমন, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো যে আমরা যদি বলি অর্থনীতি তাহলে হচ্ছে সাবজেক্ট, ইকোনমি মানেও কিন্তু অর্থনীতি, তাহলে কি এটা ডিটেলসে যেটা বুঝলাম এটা সাবজেক্টের আন্ডারেই সমস্ত জিনিস এর মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে। আর ইকোনমিক্যাল বলতে বাংলায় কি, নমিক্যাল বলতে দ্যাট ইজ অর্থনৈতিক। আমরা যদি বলি ভারতের অর্থনৈতিক অবস্থা কেমন, তোমার অর্থনৈতিক অবস্থা কেমন, তোমার পরিবারের অর্থনৈতিক অবস্থা কেমন, তাহলে আমরা কি বলি, ইওর ইকোনমিক্যাল কন্ডিশন। ইওর ইকোনমিক্স বলি না ইওর ইকোনমি বলি, ইউ ইকোনমিক্যাল কন্ডিশন। কিন্তু তোমার আমার ক্ষেত্রে যখন অর্থনৈতিক কথাটাকে টানবো তখন কিন্তু ইকোনমিক্যাল কথাটা বলবো। কিন্তু আমি যদি দেশের ক্ষেত্রে বলি দুটোই চলবে। হাউ ওয়াজ ইন্ডিয়ার ইকোনমি, হাউ ওয়াজ ইন্ডিয়াস ইকোনমিক্যাল কন্ডিশন, ভারতের অর্থনীতি কেমন, ভারতের অর্থনৈতিক অবস্থা কেমন, ইন্ডিয়ার ইকোনমি কী ধরনের, আর ইন্ডিয়ার ইকোনমিক্যাল কন্ডিশন কেমন, এটা অবস্থা বোঝাচ্ছে। কিন্তু দুটো আমি বলতে পারবো ইন্ডিয়ার ইকোনমিক্স কেমন বলা যায়, এই কথাগুলো আমরা বলি না। তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে আমি যদি বলি ওয়ার্ল্ডের ইকোনমি ডাউন হয়ে গেছে, কোভিডের সময় ওয়ার্ল্ড ইকোনমি কী হয়ে গেছিলো, ডাউন হয়ে গেছিলো, পুরো পৃথিবীর অর্থনীতি ডাউন হয়ে গেছিলো। আমি তো এই কথাটা বলতে পারি কোভিডের সময় পুরো পৃথিবীর অর্থনৈতিক অবস্থা ডাউন হয়ে গেছিল বলা যাবে, কিন্তু আমি বলতে পারবো কোভিডের সময় ওয়ার্ল্ড ইকোনমিক্স ডাউন হয়ে গেছে। তাই কোথায় কোন ওয়ার্ডটা যাবে, এই তিনটে ওয়ার্ডের মধ্যেই কনফ্লিক্ট হয়, কোথায় কোন ওয়ার্ডটা বসবে, কোথায় কোন ওয়ার্ডটা যাবে, এটা আমরা বেসিক কমন সেন্স দিয়ে বুঝে নেবো। এর জন্য আলাদা বিশেষ কিছু রুলস রেগুলেশন নেই। এখানে কি বলছে, এখানে বলছে ধরো ইওর ইকোনমিক্যাল কন্ডিশন, ইওর ইকোনমিক্যাল কন্ডিশন, বা এখানে আমি ওয়েস্ট বেঙ্গলের ইকোনমিক্যাল কন্ডিশন নিয়ে বলতে পারি। আমি ধরো তোমাকে পড়াচ্ছি ওয়েস্ট বেঙ্গল ইকোনমি, তাহলে কোনটা এইখানে ঢুকলো, তো এই যে ওয়েস্ট বেঙ্গল ইকোনমি পড়াচ্ছি এটা কোন সাবজেক্টের মধ্যে ঢুকবে, ইকোনমিক্সের সাবজেক্টের মধ্যে ঢুকবে। আমি যদি ইন্ডিয়ান ইকোনমি পড়াই, ইন্ডিয়ান ইকোনমি পড়াচ্ছি কোন সাবজেক্টে ঢুকবে, ইকোনমিক্সে। আমি যদি বলি ওয়েস্ট বেঙ্গলের ইকোনমিক কন্ডিশন কেমন, কোথায় ঢুকবে, ইন্ডিয়ার ইকোনমিক্যাল কন্ডিশন কেমন, কোথায় ঢুকবে, এখানে ঢুকবে। তোমার ইকোনমিক্যাল কন্ডিশন, তোমার পরিবারের ইকোনমিক্যাল কন্ডিশন কোথায় ঢুকবে, এখানে। আমরা অনেক সময় শুনি না যে আমাদের একটু আর্থিক অবস্থা খারাপ, আর্থিক বা অর্থনৈতিক একই জিনিস, তার মানে কোনটা, ইকোনমি খারাপ না ইকোনমিক্যাল কন্ডিশন খারাপ? আমি কিন্তু বলতে পারি আমার অর্থনীতি খারাপ, বাট মিনিংটা প্রপার দাঁড়াবে না, তাই জন্য ইকোনমিক্যাল বলি। তিনটে ওয়ার্ড আমরা ইকোনমি রিলেটেড পাই, এটা ক্লিয়ার প্রত্যেকে, বেসিক পার্টটা ক্লিয়ার। এবার দেখো ইকোনমিক্স নিয়ে যে ফার্স্ট যিনি বলেছিলেন আমরা অলরেডি বলেছি গ্রিস দেশের কে, অ্যারিস্টটল। আর এটাকে সাবজেক্টের আকার দিয়ে, ইকোনমিক্সের আকার দিয়ে সবথেকে বেশি যে গুরুত্ব দিয়েছে সাবজেক্টের মধ্যে, তার নাম কি, ফাদার অফ ইকোনমিক্স কাকে বলা হয়, বলা হয় অ্যাডাম স্মিথকে। অ্যাডাম স্মিথ, অ্যাডাম স্মিথকে কি বলা হচ্ছে, ফাদার অফ ইকোনমিক্স। নোট করতে থাকো, তাহলে অ্যাডাম স্মিথকে কি বলছি, ফাদার অফ ইকোনমিক্স, অর্থনীতির জন্য। এবার দেখো অর্থনীতি তোমাদের একটু আগেও বললাম এমন একটা বিষয় যেখানে টাকা পয়সাকে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি আলোচনা করা হয়। আমরা ধরো রেস্টুরেন্টে খেতে গেছি, ঠিক আছে, রেস্টুরেন্টে খেতে গেছি, রেস্টুরেন্টে খেয়ে আমাদেরকে কী দিতে হয়, বিল পে করতে হয়, হ্যাঁ কি না? এবার সামহাও তুমি টাকা পয়সা নিয়ে যেমন বেশি টাকা খেয়ে নিয়েছো, তার বিনিময়ে কী করতে হবে, বন্ধুরা কি বলে, বাসন মাজতে হবে, ঠিক আছে, এক কমন জিনিস। আরে বাসন না মেজে তুমি প্লেট প্রত্যেকটা প্লেট মানে টেবিলে প্লেট সার্ভ করে দিলেও চলবে কিন্তু, ঠিক আছে, ওই গতানুগতিক বাসন মাজতে হবে না। তার মানে কি, তুমি যখন টাকার জিনিস খেয়েছো বা নিয়েছো তার বিনিময়ে টাকা যখন দিতে পারছো না, তার বিনিময় কি, জিনিসের বিনিময়ে জিনিস, দ্যাট ইজ তুমি শ্রম দিচ্ছ, হ্যাঁ কি না? ধরো আমরা প্রত্যেকে কোথাও না কোথাও চাকরি করি, ব্যবসা করি, তার বিনিময়ে কি আমরা টাকা পয়সা পাই। তার মানে এই যে ব্যাপারটা, এই যে সিচুয়েশনটা, তাহলে আমরা কি দিচ্ছি, ধরো তোমরা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, আগামী 2-3 বছর পর তোমাদের মধ্যে অনেকে বেরিয়ে যাবে। এবার একটা জিনিস ভেবে দেখো যে আগামী দিনে তোমরা সরকারি চাকরি হিসেবে যদি কাজ করো,
সরকারকে কি করছো, সরকারকে পরিষেবা দিচ্ছ, সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছ, তার এগেনস্টে সরকার তোমায় কী দিচ্ছে সারা মাসের পর? টাকা মানে পারিশ্রমিক দিচ্ছে, ঠিক আছে? আর ওইটার জন্য তো এখানে এসছো, হ্যাঁ কি না? তোমাকে যদি বলে সরকারি চাকরি দেওয়া হবে, টাকা দেওয়া হবে না, চলবে? চলেগা? চলবে না। তোমাকে যদি বলে সরকারি চাকরি দেবো, তুমি সরকারি চাকরি চাও, কোনো অসুবিধা নেই, টাকা পয়সা দেওয়া হবে না, চলবে? তাহলে পুরো পৃথিবীর সিস্টেমে কে বসে আছে, সেন্টার অফ ফোকাসে কে বসে আছে? টাকা পয়সা, ঠিক আছে? তুমি যে কোনো জিনিসকে তুমি যদি তুলে নাও, তার সঙ্গে টাকা পয়সা ডেফিনেটলি রিলেটেড থাকবে, আইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, প্রত্যক্ষ বা পরোক্ষ হবে। এরকম কোনো জিনিস নেই যার সাথে টাকা পয়সার কোনো রিলেশন নেই। সব কিছুর মধ্যে টাকা পয়সা ইনভলভ আছে, কোথাও তার ইম্পর্টেন্স বেশি, কোথাও তার ইম্পর্টেন্স কম, কিন্তু প্রত্যেকটা জায়গাতে টাকা পয়সার ইম্পর্টেন্স আমরা পেয়ে যাই। এবার দেখো, এই যে বারবার টাকা পয়সা এই কথাগুলো আমরা বলছি, টাকা পয়সা ছাপায় কে, কার দায়িত্বে থাকে টাকা পয়সা ছাপানো? বলো। আরবিআই। আরবিআইয়ের ফুল ফর্ম কি? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাহলে আমাদের দেশে একমাত্র টাকা ছাপানোর অথরিটি কার কাছে আছে? রিজার্ভ ব্যাঙ্কের কাছে আছে একমাত্র টাকা ছাপানোর অথরিটি। এবার সাপোজ ধরো তোমরা ওই মাঝে মধ্যে মৌরি লজেন্স কেনো, ওর মধ্যে কি 10 টাকা 20 টাকা 100 টাকার নোট থাকে কি থাকে না? ওই টাকা নিয়ে তুমি দোকানে গেলে চলবে? ভেবে বলো, চলবে না তো। কেন চলবে না? তুমি একটা টাকা নিয়ে কালার জেরক্স করে সবাইকে দিতে যাচ্ছ, চলবে? চলবে না। কেন? ওটা রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদন নেই, বা ওটা অরিজিনাল টাকা নয়। তাহলে টাকা ছাপানোর একমাত্র দায়িত্ব কার ওপর থাকে? রিজার্ভ ব্যাঙ্কের ওপর, ঠিক আছে? এই যে আমরা যে এখানে বললাম কি, অ্যাডাম স্মিথকে কি বলা হয়? ফাদার অফ ইকোনমিক্স। এখানে আর একটা জিনিস আমাদের জানা উচিত যে ফাদার অফ ইকোনমিক্স যেটাকে বলছি, ফাদার অফ মডার্ন ইকোনমিক্স কাকে বলা হয়? জন কেইন্সকে বলা হয়, ঠিক আছে? লিখে রাখো, ফাদার অফ মডার্ন ইকোনমিক্স। ফাদার অফ মডার্ন ইকোনমিক্স কি হবে? জন কেইন্স, KEYNES, ফাদার অফ মডার্ন ইকোনমিক্স। এবার দেখ, আমরা যে ইকোনমিক্সে বারবার এই টাকা পয়সা নিয়ে আলোচনা করুন, যেটা তোমরা অ্যান্সার দিলে কি, আমাদের টাকা পয়সা ছাপানোর একমাত্র অথরিটি বা রাইটস কাকে দেওয়া আছে? আরবিআইকে দেওয়া আছে, দ্যাট ইজ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআইকে যে অথরিটি দেওয়া আছে, এই আরবিআইকে অথরিটিটা বা দায়িত্বটা কে দিয়েছে বলো? টাকা ছাপানোর দায়িত্বটা তো কেউ না কেউ দিয়েছে, নাকি আরবিআই নিজে নিয়ে নিয়েছে আমি টাকা ছাপাবো? কে দায়িত্ব দিয়েছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কারেক্ট অ্যান্সার। তাহলে আরবিআইকে টাকা ছাপানোর সম্পূর্ণ দায়িত্ব কে দিয়েছে? দ্যাট ইজ ভারত সরকার। ভারত সরকারকে দায়িত্ব দিয়েছে যে আরবিআই বলছে কি টাকা ছাপানোর সম্পূর্ণ ফুল রাইট আরবিআইকে দিয়েছে। এবার আমরা যদি এখানে আরবিআইয়ের কথা বলি, তাহলে আরবিআইয়ের ফুল ফর্ম কি আমরা কি বলবো? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাহলে এটা একটা ব্যাঙ্ক, ঠিক আছে? আমরা জেনারেলি ব্যাংক বলতে কি বুঝি? টাকা পয়সা রাখবো, তোলাফেলা করবো, আমাদেরকে ইন্টারেস্ট দেবে, প্রয়োজনে লোন নেবো। আচ্ছা, কারুর কি আরবিআইতে অ্যাকাউন্ট আছে? হয়? আরবিআই কি করে? সমস্ত ব্যাংককে কন্ট্রোল করে। ভারতের যত ব্যাংক আছে তাদেরকে রুলস অ্যান্ড রেগুলেশনসের দ্বারা কী করছে? কন্ট্রোল করছে। সাপোজ ধরে দেখো, দেখবে সবসময় স্কুলের হেডমাস্টার কিন্তু ক্লাস নেয় না, সবসময় কি ক্লাস নেয়? বাকি কি করছে? যে বাকি টিচাররা ঠিকঠাক ক্লাস নিচ্ছে কিনা, স্কুলের ছাত্ররা ঠিকঠাক আছে কিনা, সমস্ত নিয়ম নীতিগুলোকে কী করছে? পর্যবেক্ষণ করছে, ঠিক আছে? তো এখানেও কি হচ্ছে? আরবিআই সমস্ত ব্যাংককে কী করছে? পর্যবেক্ষণ করছে, যে সমস্ত ব্যাংক আরবিআই যে নিয়ম নীতি বা গাইডলাইন্স বা সেম ওই রুলস রেগুলেশন যা দিয়ে দিয়েছে ওগুলোকে ফলো করছে কি করছে না। যদি ফলো করে তো ওকে, আর যদি ফলো না করে তার এগেনস্ট একটা শাস্তি, একটা পেনাল্টি, লাইসেন্স কেড়ে নেওয়া, এই ব্যাপারগুলো থাকে। ঠিক আরবিআইয়ের ক্ষেত্রেও সেম রয়েছে। তাহলে এই যে আরবিআইয়ের কথা আমরা বলছি, আরবিআই ভারতবর্ষে পরাধীন সময় থেকে রয়েছে, 47-এর আগে থেকে রয়েছে। আরবিআই তাহলে কবে এস্টাবলিশড হয়েছে? আরবিআই ওয়াজ এস্টাবলিশড ইন হুইচ ইয়ার? কে বলতে পারবে? দেখো, আরবিআই এস্টাবলিশড হয়েছে 1 এপ্রিল
1935, তাহলে আরবিআই কি এটা ডেট? এস্টাবলিশমেন্ট ডেট হচ্ছে 1 এপ্রিল 1935। আরবিআই 1935-এর 1 এপ্রিলে এস্টাবলিশড হয়েছে। ওকে, এবার দেখো আরবিআই যখন এস্টাবলিশড হয়েছে, যে কোনো জিনিস যখন প্রতিষ্ঠা হয় তার পিছনে কিছু নিয়ম নীতি তৈরি হয়, কিছু নিয়ম নীতি থাকে। এই নিয়ম নীতি মাথায় রাখবে অলওয়েজ, প্রত্যেকটা জায়গায়। ধরো তোমার এখানে ক্লাস একটা সার্টেন টাইম থেকে সার্টেন টাইম, তুমি যদি এখানে ক্লাস ধরো 2-3টের সময় শেষ করে তুমি বাড়িতে ধরো 10টার সময় ঢুকছো, বাড়ির লোকে প্রশ্ন করবে কি করবে না যে এতক্ষণ কোথায় ছিলে, জিজ্ঞেস করবে। ঠিক সিমিলার প্রত্যেকটা জায়গায় যে সার্টেন কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। এই আরবিআই যে কিভাবে কাজ করবে, কি প্রসেসে কাজ করবে, কি কি নিয়ম নীতি, সেই নিয়ম নীতিগুলো কোথায় বলা আছে? সেই নিয়ম নীতিগুলো বলা আছে একটা আইনে। কি আইনটার নাম? আরবিআই অ্যাক্ট। অ্যাক্ট কথার অর্থ কি? আইন। আরবিআই অ্যাক্ট 1934। আরবিআই অ্যাক্ট 1934-এ কী বলা আছে? আরবিআই সমস্ত নিয়মকানুন বলা আছে। তাহলে আমি সেন্টেন্সটা কীভাবে তৈরি করতে পারি? যে আরবিআই ওয়াজ এস্টাবলিশড অন 1 এপ্রিল 1935 আন্ডার হুইচ অ্যাক্ট? আন্ডার আরবিআই অ্যাক্ট 1935। তা আরবিআই অ্যাক্ট অনুসারে কি বলবো আমরা? 34 সাল অনুসারে 34 সালে আইনটা হয়েছে, আর তার পরের বছর কি হয়েছে? এস্টাবলিশমেন্ট হয়েছে। ক্লিয়ার? এবার সরকার, এটা কিন্তু পরাধীন ভারতে, বুঝতে পারছো, স্বাধীন হয়নি কিন্তু দেশ 35 সাল। এবার যখনই কোনো কিছু তৈরি হয়, কোনো কিছু যখন এস্টাবলিশমেন্ট হয়, সরকার সবসময় কি করে? সরকার আইদার কমিশন আইদার কমিটি তৈরি করে দেয়। কমিশন বা কমিটি মানে কি? আমরা বলি না যে কোনটা করব, নিজেদের মধ্যে একবার আলোচনা করে নাও, নিজেদের মধ্যে আলোচনা করে আমাকে জানাও। তার মানে কি করছো? তোমরা একটা ডিসকাশন করছো, ডিসকাশন করে একটা সিদ্ধান্তে আসছো। ঠিক সিমিলারলি সরকারও চায় যে একটা ডিসকাশন, তোমরা বললে এই জিনিসগুলো হলে ভালো হয়, এই নোটটা পেলে ভালো হয়, তোমাদের একটা আলোচনা করে আমাকে 3-4টে পয়েন্ট বললে যে এই জিনিসগুলো তোমাদের সুবিধার্থে। ঠিক সিমিলারলি এখানে সরকার যখন কোনো কাজ করছে, সরকার কি করছে? অলওয়েজ সরকার অলওয়েজ কমিশন বা কমিটি তৈরি করে দেয়। যখনই কমিশন বা কমিটি তৈরি করছে, কমিশন বা কমিটি তৈরি করার উদ্দেশ্য কি? যে এইটার তৈরি হওয়ার প্রতিষ্ঠার উদ্দেশ্য আছে কি নেই, যদি এটার প্রয়োজনীয়তা থাকে তাহলে কি কি পদ্ধতিতে কাজ করবে, কোন কোন জিনিসে কাজ করতে পারবে না, কোন কোন নিয়ম নীতি তৈরি করবে, কোন কোন ব্যাংকে কি পদ্ধতিতে কিভাবে কন্ট্রোল করবে, কোনো ব্যাংক না মেনে চললে তাকে কি ধরনের শাস্তি দেবে, কত বছরের শাস্তি দেবে, কিভাবে লাইসেন্স কারা হয়, সমস্ত নিয়ম নীতি বলা আছে। যেমন সংবিধানে নিয়ম নীতি বলা থাকে, তেমনি এখানে একাধিক নিয়ম নীতি বলা আছে। এই জন্য আরবিআই কী করেছিল? এই জন্য একটা কমিশন তৈরি করেছিল। তাহলে আরবিআই যেই কমিশনের সুপারিশে প্রতিষ্ঠা হয়েছিল, সেই কমিশনটার নাম কি? একজন ব্যক্তির নামে, উনিই করেছিল। কি নাম? হিল্টন ইয়াং কমিশন। হিল্টন ইয়াং কমিশন। তাহলে আরবিআই কবে প্রতিষ্ঠা হয়? আরবিআই প্রতিষ্ঠা হয় 35। কোন অ্যাক্ট? 34-এর অ্যাক্ট, আরবিআই অ্যাক্ট। কার রেকমেন্ডেশন ছিল? রেকমেন্ডেশন মানে অনুমোদন। কে অনুমোদন করেছিল যে আরবিআই প্রয়োজন? কে অনুমোদন করেছিল? হিল্টন ইয়াং, ওই ব্যক্তি। ওর করেছিল বলে ওর নামই কমিশন, দ্যাট ইজ হিল্টন ইয়াং কমিশন। ক্লিয়ার? এইবার 1935-এ যে আরবিআই এস্টাবলিশড হলো, আরবিআইয়ের হেডকোয়ার্টার তখন কোথায় ছিল? বর্তমানে আরবিআইয়ের হেডকোয়ার্টার কি? কে বলতে পারবে? হ্যাঁ, বর্তমানে আরবিআইয়ের হেডকোয়ার্টার কি? না, দিল্লি নয়, বর্তমানে ক্যালকাটা না। দেখো আরবিআই কবে এস্টাবলিশড হয়েছে? 1935। তাহলে আরবিআইয়ের হেডকোয়ার্টার 1935 থেকে 1937 অবধি, এই টাইম অবধি হেডকোয়ার্টার ছিল কি? ক্যালকাটা। কলকাতা নয়, ক্যালকাটা। আচ্ছা, ক্যালকাটার নামটা বর্তমানে কি বলা হয়? এই ক্যালকাটার নামটা কবে কলকাতা হয়? ক্যালকাটার নামটা পাল্টে কবে কলকাতা হয়? কে বলতে পারবে? ক্যালকাটার নাম পাল্টে কবে কলকাতা হয়? 2000? ভেরি গুড, 2001। ঠিক আছে, দ্যাট ইজ 2001-এ হয়েছে। তাহলে ক্যালকাটার নামটা পাল্টে কলকাতা হয়েছে 2001। এটা জাস্ট জানার জন্য বললাম। তাহলে আরবিআই হেডকোয়ার্টার কত ছিল? 35 সাল থেকে 37 সাল কোথায় ছিল? ক্যালকাটায় ছিল। 1937-এ আরবিআইয়ের হেডকোয়ার্টার কী করলো? শিফট করে গেল। শিফট করে কোথায় গেল? মুম্বাইতে। সেই সময় থেকে
আরবিআইয়ের হেডকোয়ার্টার এখনও কোথায়? তাহলে আরবিআই যদি বর্তমানে সদর দপ্তর মানে হেডকোয়ার্টার, যদি বলে কোথায়, কি বলবো? মুম্বাই। কিন্তু কোশ্চেনটা যদি এরকমভাবে করে, অ্যাট দ্য টাইম অফ ফরমেশন, গঠন হওয়ার সময়, দ্য হেডকোয়ার্টার অফ দ্য আরবিআই ওয়াজ, কী হবে? গঠনকালীন সময় কোথায় ছিল? ক্যালকাটা ছিল। আর বর্তমানে কোথায়? মুম্বাই। তাহলে কত সালে চেঞ্জ হয়েছে ক্যালকাটা টু মুম্বাই? কত? 1937 চেঞ্জ হয়ে গেছে। এবার আরবিআইয়ের মাথা হিসেবে একজন কে থাকে? গভর্নর থাকে। আরবিআইয়ের মাথা হিসেবে কে থাকে? গভর্নর। এই গভর্নর কিন্তু রাজ্যের গভর্নর নয়, যে রাজ্যপালের কথা বলছি তা কিন্তু নয়। মাথা হিসেবে কে থাকে? একজন গভর্নর থাকছে। এই যে গভর্নর, এর দায়িত্বটা কি? এর দায়িত্বটা হচ্ছে আরবিআই সমস্ত প্রধানের যে দায়িত্ব, যে হেড, তার যে দায়িত্ব থাকে, যে সমস্ত নিয়মকানুন পর্যাপ্ত পরিমাণে পরিচালনা হচ্ছে না, পুরো সিস্টেমটাকে মনিটর করা। এবং সেই সিস্টেমটাকে মনিটর করার সঙ্গে সঙ্গে ভারত সরকারকে আরবিআই কী কাজকর্ম করছে সেগুলোর মধ্যে যেই যেই জিনিসগুলো জানানোর প্রয়োজন, সেই আপডেটগুলো ভারত সরকারকে দেয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে দেয়। তাহলে আরবিআইয়ের গভর্নর যদি বলা হয় আরবিআই গভর্নর প্রথম গভর্নর কে ছিল? আরবিআই ফার্স্ট গভর্নর কে ছিল? কি অ্যান্সার হবে? ফার্স্ট গভর্নর অফ আরবিআই। দেখো এবার একটা কমন সেন্স লাগিয়ে বলো, 35 সাল, তখন কোনো ভারতীয় হবে নাকি ব্রিটিশ হবে? ব্রিটিশ হবে, ঠিক আছে। তাহলে আরবিআইয়ের ফার্স্ট গভর্নর যদি 1 নম্বর গভর্নর বলি, কে হবে আরবিআইয়ের 1 নম্বর গভর্নর? স্যার অসবর্ন স্মিথ। স্যার অসবর্ন স্মিথ। তাহলে আরবিআইয়ের ফার্স্ট গভর্নর কে হয়ে গেল? স্যার অসবর্ন স্মিথ, প্রথম গভর্নর। সেকেন্ড গভর্নর কে? আরবিআই সেকেন্ড গভর্নর, দ্যাট ইজ জেমস টেলর। আরবিআই সেকেন্ড গভর্নর কে? জেমস টেলর। এই দুজনে কি ব্রিটিশদের ছিল। তাহলে পরীক্ষায় কোশ্চেন কি করে? প্রথমটার নাম জিজ্ঞেস করে। আরবিআইয়ের প্রথম গভর্নর কে ছিল? স্যার অসবর্ন স্মিথ। যদি মনে রাখতে পারো সিম্পল স্মিথ মনে রাখবে, কিন্তু মাথা রাখো এই স্মিথ কিন্তু অ্যাডাম স্মিথ নয় কিন্তু, ঠিক আছে। আরবিআই সেকেন্ড গভর্নর কে? জেমস টেলর। এইবার যদি সাপোজ কোশ্চেন করে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর অফ আরবিআই, আরবিআই প্রথম ভারতীয় গভর্নর কে ছিল? 3 নম্বর যে ব্যক্তি ছিল, এই ছিল আরবিআইয়ের প্রথম ভারতীয় গভর্নর। তাহলে ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর কে ছিল? সি.ডি. দেশমুখ। নামটা শুনে কি মনে হচ্ছে? ভারতীয় নাকি ফরেন? ব্রিটেন? কি মনে হচ্ছে? দেশমুখ কি হবে? ভারতীয়, ঠিক আছে। দ্যাট ইজ সি.ডি. দেশমুখ। এটাকে ফার্স্ট কে ছিল? ইন্ডিয়ান গভর্নর। তাহলে ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর, তাহলে আগে আমরা কী বলবো? ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর হয়ে গেল। এইবার এখান থেকে কী ধরনের কোশ্চেন্স দেয়? ফার্স্ট দেয় যে হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ আরবিআই, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর অফ আরবিআই, দুটো কোশ্চেন দেয়। এটা দেয় না সচরাচর, জাস্ট জানার জন্য বললাম, কেন একের পরই 3 এই ইন্ডিয়ান গভর্নর, মাঝে 2টা আমরা জেনে নিলাম। এই করতে করতে গভর্নর থাকতে থাকতে বর্তমানে এরকম করতে করতে বর্তমানে আরবিআইয়ের 25 জন গভর্নর। তাহলে বর্তমানে যে গভর্নর আরবিআই আছে তার নাম কি আর তিনি কততম? কততমটা জেনে গেলে? কততম? 25তম, দ্যাট ইজ 25th। এই ব্যক্তিটার নাম কি? হু ইজ দ্য প্রেজেন্ট গভর্নর অফ আরবিআই? তার নাম্বারিং তো জেনে গেলাম 25th। প্রেজেন্ট গভর্নর অফ আরবিআই বলতে কী বোঝাবো? দেখো বর্তমানে যদি প্রেজেন্ট গভর্নর বলি তাহলে আমরা কি বলবো? প্রেজেন্ট গভর্নর। প্রেজেন্ট গভর্নর মানে কি? 25তম গভর্নর। নিচে লিখে দিলাম কে হবে? শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাসকে বর্তমানে আরবিআইয়ের বর্তমান গভর্নর। তিনি কততম গভর্নর? 25তম গভর্নর। ইন কেস যদি সাপোজ বলে, এইগুলো দেখো তোমাকে রিসেন্টগুলোকে জানতে হবে, মাঝেরগুলো না জানলেও চলবে। তুমি 25টা নাম মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। প্রথম 1, 2, 3টে এটাও পড়তাম না যদি ইন্ডিয়ান গভর্নর না হতো, আমরা প্রথম একটা পড়েই ছেড়ে দিতাম, ঠিক আছে। এবার কি? এবার এখানে আমাদের লাগছে 24তম গভর্নর কে ছিল, এটা লাগবে উরিজিৎ পাটেল। উরিজিৎ পাটেল ডেপুটি গভর্নর ছিল আগে, ঠিক আছে। যদি বলে 23তম গভর্নরকে, কী হবে অ্যান্সার? বলো 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 বলো। রঘুরাম কি? হ্যাঁ বন্ধু নেই, ঠিক আছে। রঘুরাম, রঘুরাম বলতে ওই রোডিস হয়ে যাবে তো, শুধু রঘুরাম বললে রোডিস হয়ে যাবে, ঠিক আছে। দ্যাট ইজ কে ছিল এ ব্যক্তিটা? দ্যাট ইজ রঘুরাম রাজন।
রঘুরাম রাজন। ঠিক আছে, এই রঘুরাম রাজন কে ছিল জানো? ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড IMF, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের চিফ ইকোনমিক অ্যাডভাইজার। চিফ ইকোনমিক অ্যাডভাইজার, খুব দামি লোক ছিল কিন্তু, ঠিক আছে, ভ্যালুয়েবল লোক ছিল। দ্যাট ইজ রঘুরাম রাজন কী ছিল? IMF, ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের কে ছিল? প্রধান অর্থনৈতিক উপদেষ্টা, চিফ ইকোনমিক অ্যাডভাইজার। অত বড় জায়গার লোক ছিল। ঠিক আছে, এবার যদি বলে 22তম গভর্নর কে ছিল? 22তম গভর্নর কি হবে? ডি সুব্বারাও। ডি সুব্বারাও 1973 ব্যাচের IAS টপার ছিল, টপার অফ দ্য IAS, র্যাঙ্ক 1 1973 ব্যাচের। কে ছিল এই ব্যক্তিটা? এই ব্যক্তিটা ছিল হচ্ছে ভারতের চিফ ইকোনমিক ক্যাবিনেট সেক্রেটারি। চিফ ইকোনমিক ক্যাবিনেট সেক্রেটারি কে হয়? অর্থমন্ত্রীর যে রাইট হ্যান্ড। আমাদের বর্তমানে অর্থমন্ত্রীকে নির্মলা সীতারামন, ও তখন যে অর্থমন্ত্রী ছিল তার রাইট হ্যান্ড ছিল। বুঝতে পারলে? এবার এরও আগে যদি যাই, অনেক আছে, মনে রাখতে পারবে না। এর আগে যদি যাই 21 নম্বরে YV রেড্ডি, 20 নম্বরে বিমল জালান, অনেক আছে, সব মনে রাখার প্রয়োজন নেই। ঠিক আছে, আমরা যখন চ্যাপ্টারে ঢুকবো ডিটেলসে পড়বো আমরা। জাস্ট এই 22 বললাম, 21-এ YV রেড্ডি, 20-তে বিমল জালান। এখন অত ডিটেলসে যাওয়ার দরকার নেই। তোমরা কি করবে? চেষ্টা করো প্রথম 3টে, লাস্ট 3টেকে যদি মনে রাখতে পারো। কিন্তু এটুকু জানো কোনটা কোনটা মনে রাখতে হবে। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, আর এই দুটো মনে রাখতে হবে। এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট। দ্যাট ইজ ফার্স্ট এইটা ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট, আর লাস্ট দুটো ইম্পর্টেন্ট। এটা মাথা রাখতেই হবে। আর যেই নাম্বারিংগুলো বলে দিয়েছি সেই নাম্বারিং অনুযায়ী কিন্তু পড়বে। নাম্বারিং লিখে দিয়েছে কে কত নম্বর ছিল কিন্তু, ক্লিয়ার? আর 21, 22, 21, 20 লিখলাম না, YV রেড্ডি আর 20-তে বিমল জালান লিখছি না, এক্সেস হয়ে যাবে ওগুলো। ওকে, তো এইগুলো হচ্ছে আমাদের বেসিক RBI গভর্নর। RBI হেডকোয়ার্টার জেনে গেলাম আমরা কি, দ্যাট ইজ কোথায়? মুম্বাইতে। এবার RBI তো পুরো ভারতকে মুম্বাই থেকে পরিচালনা করছে না। RBI তাহলে কিছু না কিছু জোনাল বা আঞ্চলিক অফিস রয়েছে। জোনাল অফিস, জোনাল মানে কি? জোন ওয়াইজ। নর্থে একটা জোন, ইস্টে একটা জোন, সাউথে একটা জোন, ভারতের ওয়েস্টে একটা জোন। নর্দার্ন জোন, ইস্টার্ন জোন, ওয়েস্টার্ন জোন, আর ওয়েস্টার্ন জোন আর সাদার্ন জোন। তার মানে 4টে জোন যদি আমি করে নিই এখানে, 4খানা জোন। 4খানা জোনে কে কে আছে? নর্থে কে আছে? দিল্লি। এখানে কে আছে? কলকাতা। সাউথে কে আছে? চেন্নাই। আর এদিকে কে আছে? মুম্বাই। এবার একটা জিনিস মাথায় রাখো, যেটা হেডকোয়ার্টার ওটার মধ্যেই কিন্তু জোন আছে। মানে ধরো এই বিল্ডিংটা হেডকোয়ার্টার, এই বিল্ডিংটার ফার্স্ট ফ্লোরটা হচ্ছে জোনাল অফিস, আর টপ ফ্লোর যতগুলো আছে হেড অফিস। বুঝতে পারছো? একই বিল্ডিংয়ে কিন্তু, একই এরিয়ার মধ্যে কিন্তু। তাহলে RBI জোনাল অফিস কটা? 4টে। নর্থে কে? দিল্লি। সাউথে কে? চেন্নাই। ইস্টে কে? কলকাতা বা আগে ছিল ক্যালকাটা। আর ওয়েস্টে কে হবে? মুম্বাই হবে। নোট করে নাও, হেডিং করে নাও, জোনাল অফিস। জোনাল অফিস বলে 4টেকে নোট করে নাও। এবার দেখো, পুরো পূর্ব ভারতে জোনাল অফিসকে হেডকোয়ার্টার কলকাতা। আরে কলকাতারই তো পূর্ব ভারতের এতগুলো রাজ্য। আমাদের নর্থ ইস্টে কটা রাজ্য আছে বলো? নর্থ ইস্টে কটা রাজ্য আমাদের উত্তর পূর্ব ভারতে? আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা। উত্তর পূর্ব ভারতে কটা রাজ্য হলো? 7টা রাজ্য। এই 7টা রাজ্যকে কী বলা হয়? 7 সিস্টার্স। নর্থ ইস্টে 7টা রাজ্য, আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা। এটা কি বলছে? 7 সিস্টার্স। এছাড়াও আছে একজন ব্রাদার। ব্রাদারের নাম কি? মাথায় বসে আছে ছোট্ট করে, সিকিম। তাহলে কটা রাজ্য অলরেডি পেয়ে গেলাম? 7 আর 1 8টা। ওয়েস্ট বেঙ্গলকে একটা ধরলে, এই 9টা রাজ্য শুধুমাত্র কলকাতার ওপর বেস করে চলবে। একটু প্রেশার আসবে কি আসবে না? আসবে। এই জন্য RBI সুবিধার জন্য কি করেছে? RBI সুবিধার জন্য
19খানা রিজিওনাল অফিস তৈরি করেছে, আঞ্চলিক অফিস। ঠিক আছে, তাহলে আরবিআই রিজিওনাল অফিসের সংখ্যা কটা? রিজিওনাল অফিস কটা হবে? 19, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আরবিআই রিজিওনাল অফিস কটা? 19টা কিন্তু রিজিওনাল অফিস বা আঞ্চলিক অফিস। আর যদি বলে সাব অফিস, সাব মানে কি? ছোট ছোট কাজ হয়, সব কাজ হবে না। তুমি ধরো পার্টিকুলার টাকা এক্সচেঞ্জ করতে যাও, ওখানে যেতে পারো। পার্টিকুলার ডলারের বিনিময়ে তুমি ইন্ডিয়ান কারেন্সি বা ভারতীয় টাকা নিতে চাও, ওখানে যেতে পারো। সব কাজ কিন্তু হবে না। এরকম সাব অফিস, আরবিআইয়ের সাব অফিস কটা আছে? 11টা। তার মানে শুধু 4টে জোনাল অফিস দিয়ে হেডকোয়ার্টার দিয়ে কাজ হচ্ছে না। দেখো এবার এখানে বোঝো, তাহলে আমি কি কি ইনফরমেশন পেলাম? আরবিআইয়ের হেডকোয়ার্টার কোথায়? মুম্বাইতে। লিখেছি আমরা এখানে মুম্বাই। আরবিআইয়ের জোনাল অফিস কোটা? এই জোনাল অফিস কোটা বলো? 1 2 3 4। জোনাল অফিস কোটা? 4টে হবে। 4টে হয়ে গেল আমাদের জোনাল অফিস। রিজিওনাল অফিস কোটা? 19টা। সাব অফিস কোটা? সাব অফিস রিপোর্ট করে কাকে? রিপোর্টিং করে রিজিওনাল অফিসে। রিজিওনাল রিপোর্ট করে কাকে? জোনাল অফিস রিপোর্ট করে কাকে? হেড কোয়ার্টার। তো কাজটা অর্গানাইজড হতে হচ্ছে কি হচ্ছে না? সবাই যদি হেডকোয়ার্টারে চলে যায় গন্ডগোল হয়ে যাবে তো, হ্যাঁ কি না? তোমার ব্যাংকজনিত কোনো সমস্যা হলে, তোমার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ব্যাংকজনিত কোনো সমস্যা হলে তুমি স্টেট ব্যাংকের হেড অফিস মুম্বাইতে চলে যাবে নাকি? কি করবে? আগে তুমি স্টেট ব্যাংকের লোকাল ব্রাঞ্চে গেলে, লোকাল ব্রাঞ্চে হলো না, তোমাকে বলো ডালহাউসি ব্রাঞ্চে গিয়ে কথা বলো, আমাদের হেড ব্রাঞ্চ। ডালহাউসি ব্রাঞ্চে গিয়ে হলো না, ও তোমাকে একটা বিবাদীবাগের একটা ব্রাঞ্চে পাঠালো, ওখানে হলো না। তারপর তোমাকে বললো আপনি একটা মেল করুন, মেল করেও যখন হলো না তোমার, তখন অ্যাপ্লিকেশনটা তখন হেড অফিসে যাচ্ছে, স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, তোমার বাড়িতে, বাড়ির সামনে থেকে, তোমার বারান্দা থেকে জুতো চুরি হয়ে গেছে, ঠিক আছে, তুমি কোথাও সুপ্রিম কোর্টে চলে যাবে ডিরেক্ট? যাবে কি যাবে না? যাবে? নিশ্চয়ই যাবে না। তো ঠিক সিমিলার স্টেপ বাই স্টেপও কাজ করছে। কোথায় কটা অফিস এটুকু মাথা রাখবে। আমরা জেনারেলি ছেলেমেয়েরা পড়ে কোনটা? হেডকোয়ার্টার পড়ে না। হেডকোয়ার্টার ক্যালকাটাটাও পড়ে না যে কবে থেকে কবে ছিল, ওইখানে কোশ্চেন করলে আটকে যাবে। যদি কোশ্চেন করে গঠনকালীন সময় আরবিআই হেডকোয়ার্টার কোথায় ছিল, অ্যাট দ্য টাইম অফ ফরমেশন কোথায় ছিল, তখন তো মুম্বাই নয়, ফেঁসে গেল। ফরমেশন মানে কি 35 বলছে, তখন হয়ে গেল, ফেঁসে গেল। এই যে হিল্টন ইয়াং কমিশন আমরা বলেছিলাম এখানে, হিল্টন ইয়াং কমিশন, হিল্টন ইয়াং কমিশন 1926 সালে রিপোর্টটা দিয়েছিল। কাকে দিয়েছিল বলো তো? 1926 সালে রিপোর্টটা তৈরি করেছিল। সেই রিপোর্টটা বাস্তবিকতা, গ্রহণযোগ্যতা, মান্যতা পেয়েছিল 34 সালে। তুমি কলেজে ভর্তি হলে ধরে চলো 2020 সালে, বাট তোমাকে যদি বলা হয় তুমি গ্র্যাজুয়েট হবে কলেজে 2020 সালে ভর্তি হলে, গ্র্যাজুয়েট তোমাকে আমি কবে বলবো? 2020-তে বলবো না 23-এ বলবো? 23-এ বলবো। এক্স্যাক্টলি 26-এ ও তৈরি করেছে রিপোর্টটা। ও রিপোর্টটাকে অনুমোদন দেওয়া হয়েছে কবে, মান্যতা দেওয়া হয়েছে কবে, অ্যাপ্রুভ করা হয়েছে কবে? দ্যাট ইজ 1934, যে বছর অ্যাক্ট তৈরি হলো, আইন তৈরি হলো। ধরো সাপোজ একটা প্র্যাকটিক্যাল কথা ভেবে দেখো, তোমরা এই ফিল্ডে পড়াশোনা করছো নলেজ গেইন করার জন্য নাকি চাকরি পাওয়ার জন্য, নাকি বোথ? বোথ। ঠিক আছে, বোথ। নলেজও গেইন হচ্ছে, সমস্ত সাবজেক্টে কম বেশি আস্তে আস্তে জানতে পারছো, প্লাস তার মেন পারপাসটা, মোটোটা কি? শুধু তো নলেজ গেইন করা নয়, তার একটা পারপাসও আছে, দ্যাট ইজ চাকরি পাওয়া। এবার তুমি ধরো শুধু নলেজ গেইন করলে, সামহাও চাকরি হলো না, যে তাহলে কী হবে? উদ্দেশ্যটা কি পুরোপুরি ফুলফিল হলো? প্রপার ওয়েতে ফুলফিল হলো না। তাহলে স্টেপ বাই স্টেপ, এবার তুমি যদি বলো আমি চাকরি পেতে চাই কিন্তু আমি নলেজ গেইন করবো না, হবে? তো স্টেপ বাই স্টেপ যে কোনো ফরমেশন হবে। তুমি একটা রিপোর্ট তৈরি করলে সেই রিপোর্টটা আগে থেকেই অবজার্ভ করা হয়ে গেছে, দেখা হয়ে গেছে, বাট এই রিপোর্টটা তো হিল্টন ইয়াং একা দেয়নি, একাধিক জন দিয়েছে, তার মধ্যে ওরটা মান্যতা পেয়েছে। এই যে আমি 10 জনের রিপোর্টের মধ্যে থেকে, তোমাদের 20-25 জন আছে, এর মধ্যে রিপোর্টার থেকে আমি একজনের রিপোর্টটাকে আমি তোমাদের অ্যাপ্রুভাল দেবো, হ্যাঁ এই রিপোর্টটা ঠিক। তার জন্য আমাকে এই 25 জনের রিপোর্টটা দেখতে হবে কি হবে না? দেখতে হবে। এবার তার মধ্যে কার কোনটা থাকা প্রয়োজন, কোনটা ঠিক, কোনটা ভুল আমাকে বাছাই করতে হবে, তবেই তো এই অ্যাপ্রুভাল দিতে পারবো। ইট উইল টেক টাইম, সময় নেবে। এখানেও সময় নিয়েছে। কেন? এই রিপোর্টগুলো ওই 2 পাতা 4 পাতার মতো ওই ছোট ছোট নোটস নয়, কিন্তু পুরো ফরমেশন ডিটেল কিভাবে কাজ করবে তার বেসিসে কিন্তু জাজ করা হচ্ছে। ক্লিয়ার? আর এটা ভেবে দেখো পরাধীন ভারতে কিন্তু, বর্তমান আধুনিক ভারতে কিন্তু নয়। এবং আরবিআই তৈরি হবে তবে তো ওই রিপোর্টটা কাজে লাগবে। আরবিআই তৈরি হবে কবে এটা নিয়ে 1930 সাল থেকে একটা সংশয় ছিল।
1930 সালে যে সংশয় তৈরি হয়েছে যে আরবিআই আদৌ তৈরি হবে, হলে কবে হবে, কতটা কাজ করবে। তা আরবিআই যদি দেরিতে তৈরি হয় তবে অ্যাক্ট বা আইনটা, এই আইনটা ওটাও তো দেরিতে তৈরি হবে, এই জন্যই লেট হয়েছিল। 26-এর রিপোর্ট, 34-এর অ্যাক্ট, আর যেমনি অ্যাক্ট বা আইন হয়ে গেল পরের বছর থেকে লাগু হয়ে গেল। আরবিআই তৈরি হয়ে গেল পরের বছরে 35-এ, ক্লিয়ার হতে প্রত্যেকে। এবার আরবিআইয়ের কাছে কি, আরবিআইয়ের কাছে ফুল রাইট বা কমপ্লিট রাইট কি আছে, যে আরবিআই কি বলছে যে তুমি টাকা ছাপানোর একমাত্র অধিকার ভারত সরকার কাকে দিয়েছে, আরবিআইকে দিয়েছে। এইবার আরবিআইকে কি বলা হয়, আরবিআইকে বলা হয় স্ট্যাটুটরি বডি, স্ট্যাটুটরি বডি, স্ট্যাটুটরি বডি, STATUTORY, স্ট্যাটুটরি বডি। স্ট্যাটুটরি বডি বলতে কি বোঝায়, যেই সংস্থার নিজস্ব আইন কানুন আছে তাকে বলা হয় স্ট্যাটুটরি বডি। কি বললাম, যেই সংস্থার নিজস্ব, আরবিআই নিজস্ব আইন আছে, হ্যাঁ কি না, লিখেছি তো এখানে আরবিআই অ্যাক্ট 1934। তাহলে আরবিআই যখন যেটা মনে হবে করবে, ভারত সরকার সবসময় কথা শুনবে না, নিজের আইন অনুযায়ী চলবে, নিজের আইন অনুযায়ী চলবে, ঠিক আছে। এই আরবিআই নিজের আইন আছে বলেই, নিজের রুলস অ্যান্ড রেগুলেশনস তৈরি করা আছে বলেই আরবিআইকে স্ট্যাটুটরি বডি বলা হয়। যেই সংস্থার নিজস্ব আইন থাকবে, নিজস্ব গাইডলাইন থাকবে, নিজস্ব রুলস মেনে কাজ করবে, তাকে কি বলা হয়, স্ট্যাটুটরি বডি, স্বশাসিত সংস্থা। ক্লিয়ার, নোট করে নাও এটা। দেখো এত অবধি আমাদের কোনো ডাউট ক্লিয়ার। এবার ওভারঅল যদি আমরা বলি, এখানে ধরো সাপোজ তোমাকে বলা হলো যে আমাদের দেশে আরবিআই সম্পূর্ণ টাকা ছাপাচ্ছে। তোমরা দেখেছো 2016 সালের 8ই নভেম্বর কি বললো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কি ঘোষণা করলো, ভাই ওর বাহেনো 500, এই 1000, 2000 এগুলো চলবে, চলবে না। তারপর নতুন টাকা বেরোলো, তোমাদের কাছে নতুন টাকা আছে, ঠিক আছে। সেই নতুন টাকা যে বেরোলো কে ছাপালো, আরবিআই। তুমি ওই 2টো টাকা নিয়ে বাকিটা কি জেরক্স করে নিতে পারবে? তাহলে তো তোমার গরিবই কমে যাবে। যে তোমার যে পুজো আসছে সামনে, একটু টাকা পয়সার একটু অভাব আছে, একটুখানি টান আছে, একটু কি করি কালার জেরক্স করে নি কিছু, ঠিক আছে, চলবে? যদি ধরা পড়ে, আরবিআই স্ট্যাটুটারি বডিতে রুলসে লেখা আছে, আরবিআই অ্যাক্টে, কেউ যদি ধরা পড়ে তার এগেনস্টে কঠোর আইনানুগ ব্যবস্থা। পাকিস্তান জালিয়াতি করে কি করে না, জাল টাকা নিয়ে অনেককে ধরা হয় কি হয় না, এয়ারপোর্ট থেকে শুরু করে ধরা হয়। তোমার কি মনে হয় তাদেরকে কি ইলিশ মাছ খাওয়ানো হবে, হ্যাঁ কি না? ডেফিনেটলি নয়। তো ঠিক সিমিলার, তাদের এগেনস্টে স্পেশাল ব্যবস্থা। এই জন্য কখনো জালিয়াতি টাকা, অনেকে মানে বাচ্চারা বুঝতে পারে না, অল্প বয়সের ছেলেমেয়ে, 8, 9 ছেলেমেয়ে কি ব্যাংকে যদি নিয়ে চলে যায়, এবার ও হয়তো বুঝে করতে পারে না, ব্যাংক জিজ্ঞেস করে এই টাকাটা কোথা থেকে পেলে, কি করে এসছে, ব্যাংক ভাবছে ওর হাতে কেউ দিয়েছে, তার মানে ও করেছে, ও কোত্থেকে পেলো, এই করে কানেকশন তৈরি করে। মানে কি একটা বিশাল বড় হ্যারাসমেন্ট। ছোট্ট একটা জিনিস কিন্তু অ্যাকচুয়ালি কি এটা ছোট জিনিস, হ্যাঁ কি না? তোমার আধার কার্ডটা কেউ নিয়ে তোমার থেকে ফটো তুলে ডুপ্লিকেট কালারিং তৈরি করেছে, সিন তুলছে, ছোট্ট একটা জিনিস। আদৌ কি এটা ছোট জিনিস? ছোট জিনিস। ইম্প্যাক্টটা বড় হতে পারে কি পারে না, ফলাফলটা ভয়ঙ্কর হতে পারে কি পারে না। ঠিক সিমিলার এখানে আরবিআই এই জন্যই কিন্তু এত স্ট্রিক্ট রুলে ফলো করে। এবার আরবিআইয়ের কাছে সম্পূর্ণ টাকা ছাপার আছে, হ্যাঁ, আরবিআইয়ের কাছে সম্পূর্ণ টাকা ছাপার আছে। এবার আরবিআই যে কমপ্লিট টাকা পয়সা ছাপাচ্ছে, আরবিআইয়ের কাছে যে মেন অথরিটি কে, আরবিআই কিন্তু ভারত সরকারের কাছে কোনো জিনিস, হ্যাঁ হয়ে গেছে, বন্ধ করে দেন, আচ্ছা দেবেন কিন্তু ওই লিমিটেড। আচ্ছা, তো আরবিআইয়ের কাছে কী হচ্ছে, আরবিআইয়ের কাছে বেসিক্যালি আরবিআই কী বলছে, যে আরবিআইয়ের কাছে কমপ্লিট অথরিটি আছে যে প্রতিটার মুহূর্তে টাকা ছাপাবে, কিন্তু কত অ্যামাউন্টের টাকা ছাপাবে, আরবিআই 50,000 কোটি টাকা ছাপাবে কি 20,000 কোটি টাকা ছাপাবে, এইটা আরবিআই সম্পূর্ণ ডিসিশান নিতে পারে না। এই ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আরবিআই কার হেল্প নেয়, আরবিআই কার হেল্প নেয়, আরবিআই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হেল্প নেয়। তোমার টাকা পয়সা তুমি রোজগার করছো, নিজের মতো খরচা করতে পারো কি পারো না, বাট তুমি অতিরিক্ত খরচা করলে, টাকা পয়সা তোমারই, বাড়ির লোক বলে কি বলে না যে এত আননেসেসারি খরচা করার প্রয়োজন নেই,
বা এইখানে একটু টাকা পয়সার প্রয়োজন, এখানে টাকা পয়সা দে, বলে কি বলে না? বলে। ঠিক সিমিলার। এবার তুমি যদি বলো আমি আমার টাকা পয়সা নিয়ে করবো, যা খুশি করবো, ঠিক আছে, তুমি তো বলে দিলে বাড়িতে, এবার বাড়ির লোকের খারাপ লাগবে কি লাগবে না? আরবিআই যদি ভারত সরকারকে বলে খারাপ লাগবে কি লাগবে না? লাগবে। এবার বাবা বললো ঠিক আছে, তোর টাকা পয়সা তো, তুই যা খুশি কর, একটা কাজ কর, এটা তো বাড়িটা আমার, তো ছেড়ে দে। এবার টাকা পয়সা নিয়ে কী করবে? সরকার কি করবে? সরকার করবে, কে বলবে সরকারকে? গভর্নর বলবে। সরকার কি বলবে? গভর্নর বলছে, তাহলে গভর্নর বেশি বার বেড়েছে, তাহলে গভর্নরের বার কমাতে গেলে কী করতে হবে? গভর্নরকে সরিয়ে দাও। রঘুরাম রাজনকে সরিয়ে দিয়েছিল। রঘুরাম রাজনকে সরিয়ে দিল কিন্তু সরকার ইচ্ছা করে। রঘুরাম রাজনের দোষ ছিল না, কিন্তু সরকার ইন্টেনশনালি সরিয়েছে, কেন সরকার এমন কিছু শর্ত বা চুক্তি দিয়েছিল যেটা দিলে দেশের ক্ষতি হতো, কিন্তু রঘুরাম রাজন ওই ব্যাপারটা বুঝতে পেরেছিল। ওই জন্য রঘুরাম রাজনের সঙ্গে সরকারের প্রচুর মতদ্বন্দ্ব তৈরি হয়েছিল। এবং বর্তমানে গভর্নর কে লিখলাম? শক্তিকান্ত দাস, 25তম গভর্নর। এই শক্তিকান্ত দাস 2023 সালে সারা বিশ্বে যতগুলো দেশের গভর্নর আছে তাদের হেড ব্যাংক, আরবিআই মানে কি সর্বোচ্চ ব্যাংকে বলা হচ্ছে, ঠিক আছে। তো দেখুন, যত দেশের সবথেকে বড় ব্যাংক যেটা আমাদের দেশে মানে আরবিআই, প্রতিটা দেশে যত ব্যাংক আছে সমস্ত ব্যাংকের হেডকে গভর্নর বলছি। এই গভর্নরদের মধ্যে হেডকে, গভর্নরদের মধ্যে হেড হচ্ছে, প্রধান হচ্ছে যে আমাদের দেশে তো শক্তিকান্ত দাস, এই পৃথিবীর সমস্ত দেশের গভর্নরের মধ্যে র্যাঙ্ক 1 কে হয়েছে শক্তিকান্ত দাস। যে বেস্ট গভর্নর অফ দ্য ইয়ার ওয়ার্ল্ডে কে অ্যাওয়ার্ড পেয়েছে এবছর 2023-এ? শক্তিকান্ত দাস। তাহলে কাজের লোক না অকাজের লোক? কাজের লোক। আর ডেফিনেটলি বুঝতে পারছো যে অকাজের লোক হলে এখানে তো জায়গা পাবে না, ঠিক আছে। তুমি আমি বসালে কি করব, যে একটু টাকা পয়সা যদি আনা যেত, ঠিক আছে। এবার তোমাদের মধ্যে অনেকে ভাবো যে বেশি বেশি টাকা ছাপালে তো গরিবই কমে যাবে, মানুষের হাতে বেশি টাকা আসবে, ঝামেলা মিটে যাবে। হতে পারে কি পারে না? যে এত সমস্যা, বেশি টাকা ছাপাবে, টাকা দিয়ে দেবে, ঝামেলা আছে। হ্যাঁ কি না? খারাপ প্রপোজাল কি এটা? কি প্রবলেম? প্রবলেম কি হবে? হ্যাঁ, ইনফ্লেশন। ভালো পয়েন্ট বলেছে, ঠিক আছে। ইনফ্লেশন হবে, টাকার দাম কমে যাবে। দেখো একটা এক্সাম্পল বলছি। তোমাকে দেওয়া হলো, তোমার রোজগার ধরো সাপোজ পার ডে তুমি রোজগার করছো, ধরে চলো 100 টাকা, ঠিক আছে। কম বললাম? বাড়াবো নাকি? সব মন খারাপ হয়ে গেল, বেশি বললো? আচ্ছা ঠিক আছে, পার ডে তোমার রোজগার 500 টাকা, ঠিক আছে। এবার খুশি সব, ঠিক আছে। পার ডে তোমার রোজগার 500 টাকা। 500 টাকা দিয়ে তুমি 50 টাকা কিলো দরে ক কিলো চাল কিনতে পারবে? 10 কিলো চাল কিনতে পারবে 50 টাকা কেজি হলে। এবার তোমার রোজগার, ক কিলো চাল কিনছো? 10 কিলো চাল। তোমার রোজগার 500 ডবল হয়ে গেল, কত হলো? 1000 টাকা। চালের দাম বেড়ে 50 থেকে 100 হয়ে গেল, ক কিলো চাল কিনতে পারছো? তাহলে আলটিমেট লাভ কি হলো? বুঝতে পারছো? আলটিমেট কি কোনো লাভ হলো? আমি বললাম এই ক্লাসের এই কোশ্চেনটার যে অ্যান্সার দেবে বা এই মক টেস্টটা যে পারবে তাকে একটা ট্রফি আমি খাওয়াবো। ট্রফি খাওয়াতে পারি, তাকে দিলাম। এবার আমি সবাইকে দিয়ে দিলাম, তাহলে কি যে হাইয়েস্ট স্কোরার তার কি কোনো মানে রইল? মানে রইল না। ঠিক এখানেও কিন্তু সেম ফরম্যাটে কাজ হয়। সেম ফরম্যাট বলতে আরবিআই অলওয়েজ চিন্তাভাবনা করে যে আমার দেশের অর্থনৈতিক অবস্থা বা অর্থনীতি যেন প্রপার ব্যালেন্সড থাকে। তুমি টাকা পয়সা প্রচুর এদিক ওদিক খরচা করছো, বাট তোমার বাড়ির গভর্নর কিন্তু তোমার বাবা। বাবা অলওয়েজ ডিসাইড করছে যে আমার পরিবারের আর্থিক অবস্থা যেন ঠিক থাকে, তার জন্য যদি দুটো এগরোল কম হয়, মোগলাই কম হয়, বিরিয়ানি না হয়, জামা প্যান্ট দুটো কম হয়, তাও চলবে, কিন্তু পরিবারের অর্থনৈতিক অবস্থা যেন ঠিক থাকে। এটা কে চিন্তা করছে? বাবা। তারপর কে চিন্তা করে কম বেশি? মা। আর কে চিন্তা করে না বললে চলে? তোমরা, ঠিক আছে, তোমরা। এবার তোমরা ভাবছো কি ইকোনমিক্যালি তোমাদের মধ্যে টিউশন কে কে করে, বাচ্চাদের পড়ায়, এরকম কেউ আছে? আচ্ছা, সব সব ম্যাডাম বসে আছে এখানে, স্যার ম্যাডাম ভর্তি। বাকিরা? আচ্ছা দেখো, প্রথম কথা, আমরা নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট বলি। রোজগার করলে কি বলি নিজেদেরকে? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ইকোনমিক্সের ভাষায় তুমি রোজগার করলে নয়। ইন্ডিপেন্ডেন্ট আলাদা জিনিস। দেখবে তোমার ইন্ডিপেন্ডেন্সি 1 মিনিটে বেরিয়ে যাবে। তোমার বাবা বললো বাড়ি থেকে বেরিয়ে যা, হয়ে গেল ইন্ডিপেন্ডেন্সি। কোথায় থাকবে? হোটেলে থাকবে কদিন?
কটা দিন, ক মাস, কত পয়সা আছে, 1 বছর 2 বছর, তারপর? বুঝতে পারছো? ইন্ডিপেন্ডেন্ট মানে রোজগার করে নিজেরটা চালিয়ে নেওয়া নয়। ইন্ডিপেন্ডেন্ট মানে নিজের মাথার ওপর ছাদ, খাদ্য, বস্ত্র, আর ছাদ মানে বাসস্থান, তিনটে নিজের পয়সায় করার ক্ষমতা থাকতে হবে আমার আছে, তবে আমি ইন্ডিপেন্ডেন্ট। ইকোনমি বলছি। এবার আমরা যেটা বাস্তবে বলি যে ইন্ডিপেন্ডেন্ট, আমরা যেটা বলতে বুঝি, ঠিক আছে, থ্যাংক ইউ, আমরা যেটা বাস্তবে বলি ইন্ডিপেন্ডেন্ট, ওইটা বলি এই রোজগার করছে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট মানে নিজেকে চালানো কিন্তু নয়। আজকে যদি ভেবে দেখো তোমার বাবা যদি ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট নিজেকে বলতো, তাহলে নিজেকে চালাতো, তুমি তো আজকে এখানে বসে থাকতে না, কোথাও না কোথাও কাজ করতে, হ্যাঁ কি না? ঠিক? তাহলে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট বলতে কি বোঝায়? বোঝায় তুমি তোমার খাদ্য, বস্ত্র, বাসস্থান তো চালাতে পারবেই, তোমার নিজের হবে সম্পূর্ণ, এবং তুমি তোমার পরিবারেরও দায়িত্ব নিতে পারবে, তাহলে তুমি ইন্ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? বুঝতে পারলাম আমি কি বললাম? তাহলে তোমাদের কাছে নিজের যা রোজগার করছো কম বেশি, বস্ত্র নিজেরা কিনে নিতে পারবে, হয়তো 500 টাকার জিনিস না করলে 100-200 টাকার জামা প্যান্ট কিনে নিতে পারবে কাজ চালানোর মতো, খাদ্য জোগাড় করে নিতে পারবে। বাসস্থানের জন্য কোথায় যেতে হবে? আইদার শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, বড় বড় ছাদ, ঠিক আছে? আর নিজের যদি জায়গা না থাকে, বুঝতে পারছো কী বললাম? তাহলে মোস্ট ইম্পর্ট্যান্ট কোনটা, ভ্যালু কোনটায় বেশি লাগে, টাকা পয়সা কোনটায় বেশি লাগে? দ্যাট ইজ বাসস্থান, শেল্টার। এখানে সব থেকে বেশি খরচা। তো তোমার বাবা কি বলছে? তো তুমি প্রচুর টাকা রোজগার করছো, প্রচুর টাকা পয়সা রোজগার করছো, প্রচুর জিনিস কিনছো, তোমার ব্যাপার স্যাপারই আলাদা। বাবা কিচ্ছু করছে না, রিটায়ার হয়ে গেছে, পয়সা নেই। বাবা তোমার একটা কথা বললো, বেশি কথা বললে বাড়ি থেকে বার করবে, কেন? বাড়িটা কার? হ্যাঁ, এবার তুমি বলছো বেরিয়ে যাবো, ঠিক আছে বেরিয়ে যাবো, আর তুই পরে রাত্রিবেলা ভাবলে না এটা তো গন্ডগোল হয়ে যাবে, বেরিয়ে গেলে 2 দিন পর আবার ফিরে আসতে হবে, তার থেকে থেকে যাই, ঠিক আছে? বুঝতে পারলে কোন জায়গাটা তুমি আটকে যাচ্ছ? ঠিক আছে, কোন জায়গাটা আটকে যাচ্ছে? এই জায়গাটা আটকে যাচ্ছে। এবার ভেবে দেখো তুমি নিজে ইকোনমিক্যাল ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ কি না? না, ইকোনমিক ইন্ডিপেন্ডেন্ট নয়। রোজগার করাকে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট বলে না। রোজগার করে এই ক্রাইটেরিয়াগুলোকে ফুলফিল করতে ইকোনমি ইন্ডিপেন্ডেন্ট বলে। আর তোমরা রোজগার হয়তো আগামী 1-2 বছর পর থেকে চাকরির মাধ্যমে রোজগার করা শুরু করবে, বা অনেকে টিউশনের মাধ্যমে অল্প বিস্তর শুরু করে দিয়েছো, ঠিক আছে? তাহলে তোমরা ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে রোজগার করা শুরু করলে? কখনো বলবে না। ইকোনমিক্সের ভাষা রোজগার করা শুরু করলেই বলতে পারবে না। তোমরা রোজগার করে যেদিনকে নিজেরই 3টে বেসিক নেসেসিটি সাপ্লাই, ফান্ডামেন্টাল নেসেসিটি সাপ্লাই, খাদ্য, বস্ত্র জোগাড় করতে পারবে সম্পূর্ণ নিজের ক্ষমতায়, তখন তুমি কি হলে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট। বুঝতে পারছো? বাস্তব ভাব তো অন্য নিজের ডেফিনেশন চালায়। এবার দেখো, আমি যদি বলি কিছুক্ষণ, আমি কিছুক্ষণের জন্য ধরে নিচ্ছি তোমরা কেউ কোনো রোজগার করো না, কিছুক্ষণে কেউ টিউশন করো না, কিছুক্ষণের জন্য, ঠিক আছে? এরকম নয় তোমার টিউশনগুলো আমি নিয়ে নিচ্ছি, তোমরা কিছুক্ষণ রোজগার করো না। এবার তোমরা যে রোজগার করো না, এখানে একটা জিনিস ভেবে দেখো, তোমাদেরকে বেকার বলা যাবে কি যাবে না? বলো, বেকার বলা যাবে কি যাবে না? যাবে? চিন্তা ভাবনা করো। দেখো, তোমাদেরকে বেকার বলতে পারবো কি পারবো না? ইকোনমিক্সের ভাষা কি বলছে? কেন বলা যাবে না? কারণ আমি কোনো কাজ করছি, সেটা যে কোনো কাজ হতে পারে, হুম সেটা যদি বাড়িতে বাজার করে আনতে পারবো তো সেটা আমার কাজ। হুম কাজ করছি কিছু একটা। রোজগার করতে পারছো বাজার করে? না, তাহলে কি করো? বেকার তো। কাজ করছি, ঠিক আছে, আমি হেভি রাস্তা পরিষ্কার করছি, পয়সা পেলাম না, ঠিক আছে, আমি যে কোনো কাজ করতে পারি। তোমরা আগামী দিনে যে কোনো কাজ করবে, সরকারি চাকরি সবকটা করবে, 1 টাকাও পয়সা দেবে না, করবে? করবে কি করবে না? তাহলে কাজ মানুষ কেন করে? টাকার জন্য। এবার তুমি বলছো ঘরের দেওয়ালটা পরিষ্কার করে দিতে বললো মা, দেওয়াল পরিষ্কার করে দিলাম, মা ওই ব্যাপারটা নয়, ঠিক আছে, ওই ব্যাপারটা নয়। মা বললো পুজো আসছে, একটু পর্দাগুলো খুলে দে, আমি কেচে দেবো, ঠিক আছে, তুমি খুলে দিলে, মা 2টো পর্দা 10 টাকা 10 টাকা, ওইটা নয় কিন্তু, ঠিক আছে? কাজ মানুষ শুধুমাত্র রোজগার জন্য করে না, বাট তোমরা যখন কোথাও যাচ্ছ কাজের উদ্দেশ্যেই, সেখানে তুমি পয়সা উদ্দেশ্যে তো যাচ্ছ। তোমাকে যদি অফিসে বলে আমি তোমাকে পয়সা দেবো না, তুমি যাবে কাজ করতে। বাট বাড়ি যদি বলে পয়সা দেবো না, তারপরেও তুমি বাড়ির হয়ে কাজ করবে কি করবে না? সারা জীবন তো দেখছো মা কাজ করে যাচ্ছে, পেমেন্ট পেয়েছে। আর এবছর কি উচিত? তুমি নিজে কম দামি জামা কাপড় কিনে
এবছর মাকে দামি জামা কাপড় দেবে, হ্যাঁ কি না? দেওয়া উচিত কি উচিত নয়? 365 days 24/7 শান্তি মনে পেট ভরে খেয়ে এসছো, কোনো চিন্তা ছাড়া, সকালবেলা ঘুম থেকে ওঠে। কার জন্য? মার জন্য। তাহলে কাকে বেশি সব থেকে গিফট দেওয়া উচিত? পুজোয় নিজে দামি জামা কাপড় না কিনে কাকে দেওয়া উচিত? ডেফিনেটলি তাই করা উচিত, অবশ্যই তোমরা করবে। এরকম কার জন্য করছো? মায়ের জন্য করছো, ঠিক আছে? এবার যদি বেশি থাকে আমাকে একটা দিতে পারো, ঠিক আছে? এবার দেখো, ইকোনমিক্সে তোমরা বলছো, আমরা কি বলছি? বেকার। বেকার বলতে কি বোঝাচ্ছে? দ্যাট ইজ আনএমপ্লয়েড। বেকারত্ব বলি আমরা, বেকার, উই আর আনএমপ্লয়েড। আনএমপ্লয়েড বলতে কি? একটা জিনিস ভেবে দেখো তো, না করুক, সাপোজ তোমাদের পরিবারে কোনো অর্থনৈতিক চাপ চলে এলো, কাল থেকে চাকরি খুঁজতে বেরোবে কি বেরোবে না? এক সপ্তাহ 1 মাসের মধ্যে একটা ছোটোখাটো 5, 10, 8 হাজার টাকার একটা চাকরির ব্যবস্থা করবে কি করবে না? হবে কি হবে না? হয়ে যাবে তো? 5,000, 6,000, 8,000, 10,000 কমসে কম হয়ে যাবে এটা। আজকে তুমি মনে হলো সমস্যা হলো, কালকে তুমি গেলে বললো ঠিক আছে আমি তোমায় 6,000 টাকা দেবো, তুমি আমার এখানে চলে আসো, সকাল হয়ে গেলে সঙ্গে সঙ্গে। তাহলে ভেবে দেখো তো, তুমি এতদিন বেকার ছিলে নাকি ইন্টেনশনালি বেকার ছিলে, ইচ্ছাকৃত বেকার ছিলে? সরকারি ভাষায় বা ইকোনমিক্সের ডেফিনিশন কি জানো বেকারের? তোমরা কখনো নিজেদেরকে বেকার বলবে না। কেন? ইকোনমিক্সের ভাষায় বেকার তাকে বলছে, ইউ আর উইলিং টু ডু ওয়ার্ক বাট ডু নট ফাইন্ড এনি কাইন্ড অফ ওয়ার্ক। তুমি কাজ করতে ইচ্ছুক বাট কোনো কাজ পাচ্ছ না। ভেবে দেখো তো, তোমরা সরকারি চাকরি করতে ইচ্ছুক, এখনো পাওনি, বাট তোমরা কি প্রত্যেকে যে কোনো কাজ করতে ইচ্ছুক? হ্যাঁ কি না? রোজগার করার জন্য যে কোনো কাজ করতে ইচ্ছুক, ইচ্ছুকগুলো তো আজকেই পেয়ে যাবে, হ্যাঁ কি না? পাবে কি পাবে না? তাহলে তো আমরা বেকার কখন বলবো? যে আমি কাজ করতে চাই, 5,000, 8,000, 10,000 দিলেও আমি কাজ করতে চাই, বাট আমি সেটাও পাচ্ছি না, তখন আমি কি বলবো নিজেকে? বেকার, আনএমপ্লয়েড। বাট তোমরা তো সরকারি চাকরি করতে ইচ্ছুক, তার জন্য একটা টাইম লাগবে তো, 1-1.5 বছর টাইম লাগবে তো। ততক্ষণ অবধি যে বেকার তুমি আমি নিজেকে বলছি, এটাই বেকারটা কি ইন্টেনশনালি বেকার না আনইনটেনশনালি? ইন্টেনশনালি বেকার, ইচ্ছাকৃত বেকার। হ্যাঁ কি তুমি চুজ করেছো? ভেবে দেখো, তোমরা কিন্তু সরকারের খাতায় বেকার নয় কেউ, এটা মাথায় রাখো। সরকারের ডাটায় তোমরা কেউ কিন্তু বেকার না। বুঝতে পারলে, বোঝাতে পারলাম এই জায়গাটা, যে বেকার কাকে বলছে? আমরা নিজেদের যেটাকে ভেবে নিচ্ছি বেকার, ইকোনমিক্যালি কিন্তু আমরা বেকার নয়। বোঝা গেল এই জায়গাটা? কনসেপ্ট ক্লিয়ার প্রত্যেকের? চলো এবার যা বলেছি এর মধ্যে থেকে কোনো কোয়ারিজ, এর বাইরে কোনো কোয়ারিজ? ভেবে দেখো, যা বলেছি এর মধ্যে থেকে কোনো কোয়ারিজ, এর বাইরে থেকে কোনো কোয়ারিজ আছে কিনা কারো? যে কোনো ধরনের প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, যে কোনো জায়গা থেকে, যে কোনো ডাউট থাকলেও জিজ্ঞেস করতে পারো। একটা বেসিক আইডিয়া হয়ে গেল। নেক্সট দিন থেকে আমরা চ্যাপ্টারে ঢুকবো, একটা বেসিক, নেক্সট দিন থেকে আমরা সিলেবাস লিখে পুরো আমরা চ্যাপ্টারে ঢুকে যাব। জাস্ট বেসিক আইডিয়া, এই বেসিক আইডিয়া টাকা পয়সা নিয়ে যে কোনো জিনিস, দেখো তোমরা বড় হয়ে গেছো, ঠিক আছে? তোমাদের এখন দুটো জিনিস লাইফে খুব প্রয়োজন। নাম্বার 1, টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট। তুমি এখন যদি টাইমকে ম্যানেজ করতে না পারো, তোমার হাতে সেকেন্ড অপশন জীবনেও আসবে না। সেকেন্ড অপশানে কী বসে আছে? মানি। যে এই বয়সে টাইমকে ম্যানেজ করবে, প্রপার কতক্ষণ পড়া উচিত, কতক্ষণ গল্প করা, আড্ডা করা উচিত, যে বুঝতে পারবে, সে টাইমকে ম্যানেজ করতে জানে, এবং সে জানে কোনটাকে কতটা গুরুত্ব দেওয়া উচিত। দ্যাট ইজ টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট করা সফলভাবে করতে পারলে তোমার হাতে পয়সা আসবে। তখন কি করতে হবে? মানি ম্যানেজমেন্ট। কোথায় কত টাকা রাখবো, কীভাবে রাখলে টাকা পয়সা বাড়বে, মানি ম্যানেজমেন্ট। ঠিক আছে? টাইম ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্টই লাইফে লাগবে, তোমার লাইফে। তার জন্য টাকা পয়সাকে কী করে ব্যবহার করতে হয়, এর জন্য তোমাকে অর্থনীতি পড়তে পারো, নাও পড়তে পারো। সারাটা জীবন কম টাকা রোজগার করো, বেশি টাকা রোজগার করো, প্রচুর টাকা রোজগার করো, ঠিক আছে? টাকাকে কী করে হ্যান্ডেল করতে হয়, টাকা পয়সা কী করে ম্যানেজ করতে হয়, কোথায় খরচা করা উচিত আর কোথায় বুঝে চলা উচিত, এই দুটোর মধ্যে ডিফারেন্স যদি ক্লিয়ার না হয়, বাস্তবে তুমি প্রচুর টাকা রোজগার করো, টাকা দেখতে পাবে না, কম টাকা রোজগার করো, সচ্ছলভাবে চলবে। তোমরা এরকম পাড়ায় প্রতিবেশী বহুজনকে দেখেছো, কম টাকায় দারুণভাবে চলছে। এরকমও লোক দেখেছো বহু টাকা রোজগার করে, তারপরেও দেখা যাচ্ছে তার আর্ধেক জিনিস নেই, কেন? সিস্টেমেটিক চলে না, হ্যাঁ কি না? তো মানি ম্যানেজমেন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। মানি ম্যানেজমেন্ট বলতে কি, ইকোনমিক্স কি বলছে দেখো,
ইকোনমিক্স বলছে আমাদের বস্ত্র পরিধান করি কেন? লজ্জা নিবারণের জন্য, হ্যাঁ কি না? এই বস্ত্রটা 5,000 টাকারও হতে পারে, 500 টাকারও হতে পারে, শাহরুখ খানের একটা 5 লাখ টাকারও জামা পড়ছে হতে পারে কি পারে না? পারপাসটা কি? পারপাসটা কি? লজ্জাকে নিবারণ করা, পারপাস এইটা। এবার তুমি যদি দামি জিনিসের পিছনে, কোয়ালিটি জিনিসের পিছনে, ব্র্যান্ডের পিছনে ভাগো, এর তো শেষ নেই। 500 জামা কিনছে, পরে এবার 1000, এর তো যে বাড়তে 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 শেষ আছে? শেষ নেই। তুমি সারা বছর যেই টাকা জমাবে সেই টাকা একটা জামা হয়ে যাবে। আবার এরকমও জামা আছে তুমি সারা জীবনের জন্য একটা জামার দাম তাই আছে কি নেই? এর তো শেষ নেই। ইকোনমিক্স কোয়ালিটিকে ফোকাস করে না, কোয়ান্টিটিকে ফোকাস করে। তোমার ভাত খাওয়া, পেট ভরার জন্য ভাত খাওয়া প্রয়োজন, হ্যাঁ কি না? বা রুটি খাওয়া প্রয়োজন। এই ভাতটা যে খাচ্ছ, তোমার ভাত 100 গ্রাম, ধরো এতটা কোয়ান্টিটিতে তোমার ভাত খেলে পেটটা ভরবে। তোমার কাছে কোনটা ইম্পর্টেন্ট, যে এতটা ভাত খেয়ে পেট ভরানো কোয়ান্টিটি, নাকি 100 টাকা কিলো চাল হতে হবে, 80 টাকা কিলো চাল হতে হবে, 150 টাকা কিলো চাল হতে হবে, কোয়ালিটি কোনটা ইম্পর্টেন্ট? খিদে পেলে কোয়ান্টিটি ফার্স্ট প্রায়োরিটি। কোয়ান্টিটির ইম্পর্টেন্সের পর কে আসবে? কোয়ালিটি। বুঝতে পারলে আমি কি বললাম? তাহলে আমরা ফার্স্টে কোথায় ফোকাস করি? কোয়ান্টিটি। তোমার কাছে যখন এনাফ মানি চলে আসবে তখন তুমি কোথায় ফোকাস করতে পারো? কোয়ালিটি। আমার কাছে প্রচুর টাকা পয়সা চলে এসেছে, তখন আমি বলতে পারি যে আমি 40 টাকা কিলোর জায়গায় 50 টাকা কিলো চাল খাবো। তোমার ইনকাম 10,000 টাকা, তুমি তখন 40 টাকা কিলো চাল কেনো, তোমার ইনকাম হলো 20,000 টাকা, কত গুণ হলো? ডবল হয়ে গেল। তুমি তো এই 40 টাকা কিলোর জায়গায় কি 80 টাকা কিলো চাল খাওয়া শুরু করে দেবে সঙ্গে সঙ্গে? 50-55 হয়ে যাবে, এর বেশি তো নয়। নাকি স্যার আমি আগে 100 গ্রাম চাল খেতাম, মাইনে ডবল হয়ে গেছে, 200 গ্রাম চাল খাবো। 20,000 টাকার মাইনে আমার ডবল হয়ে গেছে, 20,000 টাকা যখন মাইনে ছিল 200 গ্রাম খাচ্ছিলাম, এবার মাইনে হয়েছে 40,000 টাকা, 400 গ্রাম চাল খাবো। কোনটাকে বাড়াই আমরা? কোয়ান্টিটিকে বাড়াই না কোয়ালিটিকে ডেভেলপ করি? কোয়ালিটিকে কখন ডেভেলপ করি? যখন আমাদের কাছে এনাফ পয়সা থাকে। কে বলে আমি বড় রেস্টুরেন্টে ছাড়া খাবো না? যার কাছে এনাফ পয়সা আছে। আর অনেকে এরকম আছে নেই, তাও বলে বড় রেস্টুরেন্ট ছাড়া খাবো না। আছে কি নেই? বন্ধুবান্ধব এরকম আছে? তাহলে বুঝতে পারছো? এবার তুমি দেখবে যাদের কাছে প্রকৃতপক্ষে প্রচুর পয়সা থাকে তারা ওই এরকম বলবে না কখনো যে বড়তে খাবো না, ছোটোতে খাবো, ছোটোতে খাবো না, সব জায়গায় চলবে। হ্যাঁ, ওই ইঁদুর উড়ে হেঁটে বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, ওই ড্রেনের জল দিয়ে ভাতের মধ্যে ঢেলে দিল, ওই জিনিসগুলো হাইজিনটা প্রপার মেনটেন করবে। কিন্তু এরকম ব্যাপার নয় যে আমি এসি রেস্টুরেন্টে বসে খেলেই 100 টাকা প্লেট হলেই ভালো খাবার হবে, আর যদি আমি একটা ফুটপাতে ছোটো পরিষ্কার একটা দোকান থেকে যদি 60 টাকা খাই তার মানে খারাপ হবে। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? দুটো জায়গায় লোকে খাচ্ছে, দুটো জায়গায় লোকের পেট ভরছে। পেট ভরছে মানে কিসে ফোকাস করছে? কোয়ালিটি না কোয়ান্টিটি? আর দামি রেস্টুরেন্ট টাকা বেশি, ডিফারেন্সটা কোথায় হলো? কোয়ান্টিটি না কোয়ালিটি? কোয়ালিটি ডিফারেন্স। ঠিক আছে, আমি কখন বেটার কোয়ালিটি চুজ করতে পারবো, বেটার লাইফস্টাইল চুজ করতে পারবো? যখন উই হ্যাভ এনাফ মানি। ঠিক আছে, উই হ্যাভ নট এনাফ মানি, উই ডোন্ট হ্যাভ এনাফ মানি, তখন কি করব? পেট ভরানোটা ফোকাস থাকবে, হ্যাঁ কি না? তোমার কাছে 20 টাকা আছে, তোমার খিদে পেয়েছে, তুমি এগরোল, চাউমিন, বিরিয়ানি অ্যাফোর্ড করতে পারবে? পারবে না। তোমাকে ঝালমুড়ি বা টুকটাক জিনিস খেয়ে পেট ভরাতে হবে। ব্যাস, যার কাছে পয়সা বেশি আছে সে অ্যাফোর্ড করতে পারবে, সে করবে। এবার কেউ যদি বলে আমি খালি পেটে থাকবো, ভালো জিনিস ছাড়া আমি খাবো না, ইকোনমিক্স তাকে মেরে ফেলবে। ইকোনমিক্স বলবে এ ফেঁসে গেছে। অনেকে আছে বন্ধু বান্ধব দেখবে তোমাদের চেনাশোনা, যে খাবো তো বড় দোকান থেকে খাবো, জামা পরবো তো ব্র্যান্ডেড জামা পরবো, নালে পরবো না, খালি গায়ে থাক, ঠিক আছে। বলে কি বলে না? বলে যে জামা কিনবো, একটাই জামা কিনবো, ঠিক আছে, একটাই জামা কিনবো, ব্র্যান্ডেড জামা কিনবো, 2,000 টাকা দাম। তুমি কি করলে? 4টে জামা কিনবো 500 টাকা করে। এবার বলো রিয়েলিটিতে ওর থেকে তোমার জামার কোয়ালিটি অনেকটা ডাউন। ও ডেইলি একই জামা পরে আসছে, আর তুমি 4 দিন 4টে জামা পরে যাচ্ছ, কোনটা বেটার? আরে তোমার জামা তো এরকম নয়, ফুটো হয়ে এরকম দেখা যাচ্ছে, এরকম তো জামা নয়, নর্মাল জামা, ঠিক আছে, তাই কোনটা বেটার? লোকে কোনটাকে বলবে? একই জামা প্রতিদিন পরে আসছে, এইটাকে বলবে না এটা 4টে আলাদা জামা, দেখি দাদা আপনার কাপড়টা দেখি, 500 না 1000, এরকম করবে লোকে। বুঝতে পারলে? ইকোনমিক্স কোনটাকে ফোকাস করছে বোঝার চেষ্টা করো, কোয়ান্টিটিকে।
দ্যাট ইজ পরিমাণকে, নট কোয়ালিটি, গুণগত দিকটা দেখছে না। বুঝতে পারলে? কারো কোথাও কোনো ডাউট? কনসেপ্ট যদি একবার বেস তৈরি হয়ে যায় যে কোনো সাবজেক্টের, একবার যদি বেসিকটাকে ধরে নিতে পারো, বেস যদি মাথায় বসে যায়, তোমার মাথায় পর 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 চেপে যাবে। বেস যদি নড়বড় থাকে, তুমি বসাতে গেলেও 3 তলা 4 তলা হলেই ভেঙে পড়ে যাবে, আবার তৈরি করবে, আবার পড়ে যাবে। বেস যেন নড়বড় না হয়। এই বেসিকে যে কটা ইকোনমিক্সের ক্লাস হবে, একটা ক্লাসও কামাই করবে না। এই বেস তোমার 1-1.5 মাসে তৈরি হয়ে যাবে, তারপর দেবে তোমাকে যা বলবো তোমার মাথা হু হু করে ঢুকে যাবে। খালি রাস্তাঘাটে কোনো ইকোনমিক্যাল ব্যাপার দেখলে, কোনো ইকোনমি রিলেটেড প্রশ্ন হলে সেই প্রশ্নগুলোকে খাতায় লিখবে বা মোবাইলে লিখে রাখবে বা মনে করে আনবে, জিজ্ঞেস করে নেবে। তুমি যদি কোয়ারিজগুলো ক্লিয়ার না করো, আমাকে একজন প্রশ্ন করেছিল, স্যার ইএমআইতে কি জিনিস কেনা উচিত? সবাই কম বেশি জানো ইএমআই ব্যাপারটা কি, মান্থলি ইনস্টলেশনে দিতে হয়। এই রকম কোয়ারিজ যদি তোমার মধ্যে তৈরি হয়, মাথায় রাখবে, তাহলে তোমার আস্তে আস্তে ইকোনমিক্যালি জিনিসগুলো সলভ হবে। তোমার যদি কোয়ারিজ তৈরি না হয়, কোনো প্রশ্নই নেই, তাহলে কিন্তু কি হবে, তোমার নিজস্ব ডাউট কিন্তু ক্লিয়ার হবে না। আর নিজস্ব চলার পথে নিজস্ব ডাউট ক্লিয়ার হওয়া, সেলফ ডাউট ক্লিয়ার হওয়া কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে।